ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গেছে 7টা দিন, আর ক্যালেন্ডারের পাতায় আবারও শুক্রবার। আর শুক্রবার মানেই ভূত এফএম, আর ভূত এফএম মানেই নতুন নতুন সব ঘটনা, গা শিউরে ওঠার মতো। ভূত এফএম মানেই বৃষ্টি, ভূত এফএম মানেই ভেজা রাস্তা, ভূত এফএম মানেই ভেজা পথঘাট, এবং ভূত এফএম মানেই অসংখ্য লিসনার। যাই হোক, ভূত এফএম এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, এবং এখনো ভৌতিস টিম যদিও আমাদের মাঝে এসে পৌঁছায়, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, কিন্তু আমাদের গেস্ট রয়েছেন কয়েকজন। বুঝতেই পারছেন যে হঠাৎ করে একেবারে খুব ভুতুরে ভাবেই তারা এসে উপস্থিত হয়েছেন, এবং দ্যাট ওয়াজ সাকিব ভাই। অ্যান্ড আমি যে কথাটা বলে শুরু করতে চাই সেটা হচ্ছে, আমি সাকিব ভাই, আমি আসলে খুব বেশি রকমের স্ক্যার্ড। এনিওয়েজ, আমি এক্সপেক্ট করিনি আসলে। সো যাই হোক, আমি একটা গল্প দিয়ে শুরু করবো। সাকিব ভাই, আমার খুব অদ্ভুত একটা ঘটনা আমি শুনেছি আজকে, এবং আমরা এখানে আসার আগে সেটা নিয়ে আলোচনা করছিলাম এবং কোনো কুল কিনারা পাইনি। গল্পটা শুনলে খুবই অদ্ভুত লাগবে। সবাই আমরা এক বাক্যে বলেছি, আচ্ছা এটা কি বিশ্বাস করার আসলেও কোনো কারণ আছে? ঘটনাটা এরকম যে ঘটনাটা ঘটেছিল বেশ কয়েক বছর আগে। আমাদেরই পরিচিত একটা ফ্রেন্ড, তার বড় ভাই, তারা বেশ সম্ভ্রান্ত পরিবার ছিল আর কি। সম্ভ্রান্ত পরিবার ছিল। এক সময় সেই ফ্রেন্ডের বাবা মারা যায়, মানে ফ্রেন্ডের যে বড় ভাই, তার বাবা মারা যায়, এবং বাবা মারা যাওয়ার পরে যেটা হয় যে তাদের ওই বিষয় সম্পত্তি এই সমস্ত নিয়ে অনেক ঝামেলা হয়, এবং তাদের অর্থনৈতিক যে অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশনটা খুবই 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 খারাপ দিকে যেতে থাকে। অনেক লোন টোন হয়ে যায়, ধীরে ধীরে অনেকগুলো সম্পত্তি তারা উদ্ধারও করতে পারে না। তো ফ্যামিলির একমাত্র সে হচ্ছে মানে বড় ছেলে আর কি। তো বাবা মা খুবই আশা করছিল যে আমার ছেলে একদিন তার পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবে, এবং তার দিকে তাকিয়েছিল। তো একটা সময় আসলো এরকম যে সে খুব ভালো স্টুডেন্ট ছিল, এবং চাকরিটা সে মানে কি বলবো যে ভালোভাবে পাশ করলো এবং চাকরি পেয়েও গেল। চাকরি নিয়ে গেল সে ঝিনাইদহ। আচ্ছা, এবং ঝিনাইদহতে সে চাকরি করার পরে প্রথম মাসের স্যালারি নিয়ে বাসায় এসছে। এবং সেই দিন বাসায় উৎসব। সমস্ত টাকাগুলো নিয়ে সে মায়ের হাতে দিল, কিছু টাকা নিজের কাছে রাখলো, এবং বাড়িতে সমস্ত বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে সেদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। সবাই গিয়েছিল সেদিন, এবং সবাই মিলে অনেক আনন্দ উৎসব করার পরে তারপরে আবার যে যার মতো চলে গেল। এবং সে বললো, দেখ আমি তো নতুন চাকরি, একদিনে বেশি থাকতে পারবো না, আমাকে আবার কালকে বিকালে চলে যেতে হবে, তোরা সকালে আসিস, এসে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। এরপরে ছেলেটা নিজের ঘরে ঢুকে যায়, এবং ঢুকে যাওয়ার পরে পরের দিন সকালবেলায় বেলা 12টা পর্যন্ত সেই ঘর থেকে সে আর বেরোয় না। এবং তারপরে তার বন্ধু বান্ধব গুলো সবাই মিলে তার বাসায় যায়, এবং বাসায় যেয়ে তাকে ডেকে তুলতে চেষ্টা করে আর কি। প্রথমে দরজা নক করে, তো আন্টি বলেন যে ও তো ঘুমাচ্ছে, কালকে রাত্রে তো অনেক রাত্রে ঘুমাইছিল, এখনো তো ওঠে নাই। তো ওরা দরজায় নক করে। কিছুক্ষণ পরে দেখা যায় যে কোনো সারা শব্দ নাই। আবারও নক করে, তারপরে কোনো সারা শব্দ নাই। আবারও নক করে। এরকম করতে করতে অনেক সময় অনেক জোরে নক করা শুরু করে। যখন ভেতরে কোনো শব্দ হয় না, তখন দরজাটা মনে আগে ভাঙতে হয়, ভিতরে কিছু হয়েছে। এবং তারা সবাই মিলে দরজাটা ভেঙে ফেলে, এবং দেখা যায় ভিতরে কেউ নাই। কি বলতো? এবং ভিতরে কেউ নাই তো কেউ নাই, সেই মানুষটার এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এটা প্রায় 12 বছর আগের ঘটনা, এবং 12 বছর ধরে সে নিরুদ্দেশ, এবং ভেতরে দরজাটা বন্ধ ছিল। খুবই অদ্ভুত ব্যাপার, ভেতর থেকে দরজাটা বন্ধ ছিল। সে যদি কোথাও হারিয়ে যায়, তাহলে মানে সে জানে তার ফ্যামিলির এই অবস্থা, তার ফিরে আসার কথা। তাহলে যদি ভেতরে কেউ নাই থাকে, তাহলে রাতের বেলায় যে মানুষটা এসেছিল সেটা কে ছিল? এবং সে কিন্তু ওই যে সেদিনই স্যালারি নিয়ে রাতের বেলায় এসে সবাইকে নিয়ে যে খাওয়া দাওয়া করলো, তারপর আবার হুট করে হারিয়ে গেল এই মানুষটাকে। মানে আই এম শিওর ফ্যামিলি তো ঝিনাইদহর সাথে কথা বলেছে, এবং এবং নিশ্চয়ই বলেছে যে হ্যাঁ উনি অফিস করে, হ্যাঁ উনি রওনা দিয়েছেন এরকম, হ্যাঁ এরকম ঘটনা। এবং
এবং তারপর থেকে তারপরে জানা গেল তারাও বললো যে না এখানে ফিরে আসেনি। এবং 12 বছর আগে মোবাইল ফোন সেরকম ছিলই না। মানে গুলশানে অনেক বড় লোকদের ছিল, পুরন ঢাকায় প্রচুর ছিল। তো আমার কাছে যেটা মনে হয় যে খুবই অদ্ভুত ঘটনা। তো আমি জানি না যে আমরা সবাই খালি একটা কথাই বলেছি যে কেউ কেউ চুপ ছিল, কেউ কেউ বলে যে আসলে কিভাবে মানে বিশ্বাস করবো কি এরকম একটা ব্যাপার আর কি। তো আমরা সেটাই যে এই বিশ্বাস করেন বা নাই করেন এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল এবং সেই ঘটনা দিয়ে শুরু করছি ভূত এফএম। সাকিব ভাই তো এসেই পড়েছেন আর আমাদের নতুন গেস্ট রয়েছে দুইজন, খুব ইউথফুল। হ্যাঁ ইউথফুল এবং আমাদের সবচেয়ে মজার ব্যাপার সাকিব ভাই আমরা নিজেরাও আলোচনা করছিলাম, ওরা দুজনেই আমাদের ভূত এফএম এর লিসনার। আচ্ছা লিসনার, এবং আমরা বলেছিলাম যে আপনাদের সমস্ত SMS গুলো আমরা সযত্নে রেখে দেই এবং আপনাদেরকে একে একে ডাকা হবে এবং তারা হচ্ছেন আপনাদের মধ্যেই দুইজন। পরিচয়টা পরিচয়টা আমরা জানি। আমার নাম জাফির সাথী চৌধুরী, আমি ঢাকা কলেজ সেকেন্ড ইয়ারে পড়ছি। আমার ফ্রেন্ড আছে এখানে। আমার নাম শাহরুখ ইসলাম, আমি ঢাকা কলেজ সেকেন্ড ইয়ারে পড়ছি। অলরাইট সাকিব ভাই, আপনি তাহলে বলেন যে কোন দিক দিয়ে শুরু করতে পারি আমরা? আমি একটু জানতে চাই মানে ভূত এফএম কটা এপিসোড শোনা হয়েছে আপনাদের? মাইকটা যদি দুজন শেয়ার করলে ভালো হয়। আমি যতটুকু জানি আমার প্রত্যেকটা এপিসোডই আমার শোনা আছে, প্রত্যেকটা এপিসোডই আমার ফার্স্ট থেকে আমরা শুনি। আচ্ছা, কি ভয়টা লাগে রাতে বেলা যখন? অ্যাকচুয়ালি আমার রুমটা এরকম যে আমার রুমটা আজকে আমার ফ্রেন্ডটা দেখেছে আমার বাসায় যাওয়ার পরে যে আমি যেখানে শুনি ঠিক তার পাশে আমার জানলা এবং তার থেকে অনেক দূরে বিল্ডিং গুলা, এবং রাত্রেবেলা যখন পুরাই বাগানের মতো জায়গা এবং রাত্রেবেলা চাঁদটা পুরো ক্লিয়ার ভিজিবল থাকে। তো মানে আমার এনভায়রনমেন্টটাই পুরো ভৌতিক। গেলেই ভয় লাগবে, আমার ওইখানে গেলে ভয় লাগে, প্লাস আপনাদের এই কাহিনী শোনার পরে আমি সিরিয়াসলি আমার অনেক ভয় লাগে মাঝে মাঝে। কাজ হচ্ছে এখন ঘটনা, ওদের কিছু ঘটনা আছে এবং সেগুলো, এবং ওরা বলছিল যে এটা ওরা খুবই এক্সাইটেড ছিল যে আমাদের সবার সাথে শেয়ার করতে চায় যে পরবর্তীতে এটা নিয়ে আমরা কিছু করতে পারি কিনা। আমি মনে হয় শুরুতে শুরু করি তোমাকে দিয়ে। ঠিক আছে, আমার ঘটনাটা আসলে আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্সই আমি শেয়ার করবো। এক্সপিরিয়েন্স হয়েছে আমার কিছুদিন আগে, খুব বেশি দিনই হয়নি। তো যেটা হয়েছিল যে আমার এক ফ্রেন্ড, আমি থাকি মিরপুরে, তো আমার এক ফ্রেন্ড মিরপুরে থাকে আমার সাথে। তো আমার ফ্রেন্ডটাকে একদিন ভূত এফএমে আপনাদের ধানমন্ডি 27 নম্বরে আপনার একটা হন্টেড হাউসের কথা বলেছিলেন। তো ওইটা শোনার পরে আমি আরো আলোচনা করছিলাম যে আমরা 27 নম্বরে একটা হন্টেড হাউসে যাবো। তো আলোচনা করতে করতে আমি আমার ওই আরেকটা ফ্রেন্ডকে বলছিলাম যে আমরা তো এরকম প্ল্যান করতেছি, তুইও যাবি নাকি? তো আমার ওই ফ্রেন্ড আমাকে বললো যে ধানমন্ডি 27 নম্বরে তো আছেই, কিন্তু মিরপুরেও যে একটা আছে তুই কি জানিস? আমি বললাম যে মিরপুরে আছে। আমি বললাম কোথায়? তো ও তখন আমাকে লোকেশনটা দিল। তো ওর নাম আশিক। তো আমি পরে একদিন, কিছুদিন আগে, 2 মাস হবে, তো একদিন আমি রাত্রেবেলা পরে আমি যখন বাসায় আসছি তখন রাত প্রায় 9:30 বাজে। তা আমি ওই বাড়িটার একটু বর্ণনা দিয়ে নিই। বাড়িটা হচ্ছে কি মিরপুর একটা মাজার আছে, অনেকে হয়তো বা জানেন, মাজার রোড যেটাকে আমরা বলি, মাজার আছে ওখানে একটা। মাজার থেকে একটু সামনে গেলে বুদ্ধিজীবী কবরস্থান, মাঝখানে কিছু জায়গা আছে, ওই জায়গাটা হচ্ছে ওই জায়গার যে কোনো একটা জায়গা, ওই জায়গাটার মাঝখানেই হচ্ছে বাড়িটা। আচ্ছা, তো বাড়িটা অনেক বড়। তো আমার ফ্রেন্ডটা বলতো যে ওই বাড়িটাতে নাকি কেউ থাকে না এবং ওই বাড়িটা নিয়ে অনেক রকম কথাই প্রচলিত ছিল। আচ্ছা, তো আমার ওই ফ্রেন্ড আমাকে বললো যে ওই বাড়িতে একটা রাজাকার আগে থাকতো। তো 1971-এ ওইখানে অনেক গণহত্যা করা হয় সেখানে, এবং ওইখানে এলাকাবাসীরা অনেক কিছু দেখেছিল সেখানে, এবং তারা অনেক ভয় পাইতো যে ওই বাড়িটা নিয়ে, যে মানে ওইখানে ওই বাড়িটা নিয়ে তারা অনেক ভয় পেত যে ওই বাড়ি থেকে অনেক প্যারালাল এক্সিস্টেন্সের কথা তারা ফিল করতো, যে এখানে কোনো কিছু আছে বা আছে এরকম কিছু একটা ফিল করতো। তো 1971 যখন আমাদের দেশ স্বাধীন হলো, তারপরে ওই বাড়িটার মালিকানা আমাদের মাজারের যে কর্তৃপক্ষ তারা নিয়ে নেয়। তো নেওয়ার পরে সেই বাড়িটাতে কিছু হুজুর থাকা স্টার্ট করে, কিন্তু তারা থাকতে পারে না, তারা 2 রাত থাকে মাজারে। আমি এই কথাটা জানতে পেরেছি যে তারা 2 রাত থাকে। তো 2 রাত থাকার পরে যে ঘটনাটা ঘটে, যে বাড়িতে বিভিন্ন কাজ ভাঙে, বিভিন্ন রকম সাউন্ড পাওয়া যায়, বিভিন্ন ছায়ার ঘূর্ণন দেখা যায়, মানে এরকম অনেক কিছু দেখা যায়। তারা অনেক ভয় পায়, তারা 2 রাতে বেশি থাকতেই পারে না। তো এরকম কয়েকদিন চলে, তারপরে মাজার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে না, এখানে যেহেতু কিছুই থাকতে পারতেছে না, সেহেতু এখানে একটা মাদ্রাসা করা হবে আমাদের। তো মাদ্রাসাটা করার পরে
মাদ্রাসা শুরু হলো, কিছুদিন ভালো গেল, তারপরে আবার সেই পুরাতন সমস্যা। এখানে অনেক কিছু সাউন্ড পাওয়া যায়, অনেক ছাত্ররা বলে এখানে অনেক সাউন্ড পাওয়া যায়, অনেক কিছু ফিল করতে পারে তারা, যে কিন্তু দেখতে পারে না, মানে তাদের অনেক রকম সমস্যা হয়। তারা বলে যে কোনো কিছুর এক্সিস্টেন্স আছে তাদের ভিতরে। তো ছাত্ররা এরকম বলার পরে ছাত্ররাও সিদ্ধান্ত নিল যে তারাও থাকবে না। তো যেটা হলো যে আমি একদিন ঠিক করলাম যে না, আজকে আমি যাবো সেখানে। তো আমি ওই দিন রাত বাজে 9:30, আমি পড়া শেষ করে আমি যখন ওই বাড়ির দিকে যাচ্ছিলাম, বাড়িটার সামনে গিয়ে আমি জাস্ট দেখছিলাম যে বাড়িটা কিরকম। বাড়িটা ছিল দোতলা, বাড়িটা অনেক বড় ছিল। আমি বাড়িটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে বাড়িটা আসলে কিরকম। তো দেখতে দেখতে আমি চিন্তা করলাম যে আচ্ছা, বাড়ির ভিতরে কেউ থাকে কিনা, বা কেয়ারটেকার জাতীয় কেউ আছে কিনা, আমি তাকে একটু জিজ্ঞেস করে দেখি যায় বাড়িটার আসল কাহিনী কি। অনেকের কাছে তো অনেক কিছু শুনেছি। তো আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম যে কাউকে পাওয়া যায় কিনা বাইরে, যে আমি জিজ্ঞেস করবো। তো এলাকাটা খুবই নির্জন, ওখানে দিনের বেলা তো অনেক কম মানুষ, রাত্রেবেলা তো কারো যাওয়ার প্রশ্নই ওঠে না, এলাকাটা খুবই নির্জন। তো যেটা হলো যে আমি ওই বাড়িটার আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি গেটের ওখানে এসে পড়ি। গেটের ওখানে এসে আমি ভাবছিলাম যে আমি গেটে নক করবো, যে ভিতরে ঢোকার জন্য, ভিতরে কেউ আছে কিনা আমি জানার জন্য। তো আমি ভাবছিলাম যে আচ্ছা, বাড়িটা নিয়ে এত কিছু শুনেছি, আমি ভয়ও পাচ্ছিলাম আবার যে আসলে ভিতরে ঢুকবো কি ঢুকবো না। আমি দোটানায় পড়ছিলাম যে আমি কি করব। তো আমি বাড়িটাকে খুব ভালো মতো খুঁজে খুঁজে দেখছিলাম। তো মানে এরকম ঘোরাঘুরির পরে হঠাৎ করে আমার পিছে একটা লোক আমাকে ডাক দেয়, বলে যে তুমি এখানে কি করছো? তো আমি বললাম যে আমি আসলে বাড়িটা দেখছি, আমি বাড়িটা নিয়ে অনেক কথা শুনেছি, তো আমি আসলে দেখতে পাচ্ছি। আপনি কি জানেন বাড়িটা নিয়ে কিছু? আমাকে কিছু বলতে পারেন আপনি? তো আমি উপর লোকটা বলে যে দেখো, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি যেটা জানো না সেটা তোমার জানার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। আমি বললাম যে আপনি কি জানেন কিছু? আপনি যদি জানেন তাহলে আমাকে বলতে পারেন, আমি জানতে আগ্রহী। তো আমাকে বললো যে তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি চলে যাও এখান থেকে। তো আমি কিছু দূর, তার কথা শুনে আমি কিছু দূর সামনে যাই। সামনে গিয়ে আমি একটা রিক্সা ডাক দিব যে আমি বাসায় যাবো, আমার বাসা খুবই কাছে। আমি রিক্সা ডাক দিতে যে আমি কি মনে করে আমি একটু পিছিয়ে ঘুরলাম, পিছিয়ে ঘুরে দেখি যে লোকটা নাই। মানে ওই এরিয়া থেকে, ডিসি সীমা থেকে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এবং এত তাড়াতাড়ি। কারণ মানে আমি যতটুকু আসছি আমি তো জানি, মানে ইট ওয়াজ লাইক 4 or 5 seconds। আমি খুবই ভয় পেয়েছিলাম। তো আমি ভয় পাই, আমি যাচ্ছি কই গেল, আমি আরেকটু সামনে আগায় গেলাম। যাওয়ার পরে আমি দেখতেছি লোকটা নাই। তো আমি আবার হাঁটতে হাঁটতে আমি খেয়ালও করি না যে আমি গেটটার সামনে আবার এসে দাঁড়াইছি। তো দাঁড়ায় আমি জাস্ট দেখছি যে চারিদিকে কেউ আছে কিনা, মানে ওই লোকটা কোথায় গেল, মানে আমি বুঝতেছি না কোথায় গেল। তো ডাক্তার আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি, আমি কিছুক্ষণ পর বুঝলাম যে আমার পিছিয়ে কেউ দাঁড়ায় আছে। তা আমি জাস্ট বুঝে আমি ভাবলাম যে কি হচ্ছে আমি কি বুঝতেছিলাম, আমি খুবই ভয় পেয়ে গেছি। তা আমি জাস্ট টার্ন অ্যাবাউট, মানে আমি জাস্ট দেখলাম যে ওই লোকটা আবার বলে তুমি আবার এখানে আসছো, তোমাকে এখান থেকে চলে যেতে বললাম, তুমি আবার এখানে আসছো কেন? বললাম যে আপনি আমাকে বলেন, আমি তো কিছু দূর ঘুরে দেখলে আপনি নাই, আপনি কোথায় চলে গেলেন? তো বলে যে আমি তোমাকে বলছি না, তুমি যেটা বুঝো না সেটা তোমার বোঝার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। তো আমি খুবই ভয় পেয়ে আমি তার সাথে সাথে আমি বাসায় এসে পড়ছি। ওই দিন আমি খুবই বেশি ভয় পেয়েছিলাম, এবং আমি সাথে সাথে ওকে ফোন করে বলছি যে দোস্ত এরকম একটা কাহিনী ঘটছে, তুই কালকে সকাল সকাল এখানে আসবি, আমি আবার যাবো, আমি দেখতে চাই এখানে কি আছে। আমি সকালবেলা আমি ওই বাড়িতে গেছি, কারণ ও ওই দিন খুব অসুস্থ ছিল। তো আমি ওই দিন সকালবেলা যে আমি ইন্টারেস্টিং আমি খুব একটা জিনিস দেখলাম, ওই বাড়িটার চারিদিকে আরবি লেখা ছিল। মানে মাজারে যেখানে বাইরে কোনো আরবি লেখা ছিল না, মাজারের ভিতরে আরবি লেখা ছিল, বাট ওই বাড়িটার চারিদিকে আরবি লেখা ছিল। মানে আমি খুব অবাক হয়েছি ওই জিনিসটা দেখে, যে একটা বাড়ির চারিদিকে কারুকার্য থাকতে পারে বা বিভিন্ন পেন্টিং থাকতে পারে, বাট খোদাই করে আরবি লেখা, এটা খুবই মানে আমি এ পর্যন্ত কোনো বাড়িতে দেখিনি। খুবই ভয় পেয়েছিলাম ওইটা দেখে, এবং পরে আমি ওইখানে আর কোনোদিন আমি যাইনি। ওকে, আমি একটা জিনিস বলবো এখানে, সাকিব ভাই ও বেশ সাহসিকতা দেখাচ্ছে। জীবন ভাই কি মনে হয় আপনার কাছে? অনেক সাহসিকতা, যে পরের দিন আবার যাওয়া সেই বাসাটায়, মানে কিউরিওসিটি। মানে কি জিনিসটা আসলে কি ওইখানে? You know the dangerous saying that curiosity killed the cat. Be careful. Alright, আমার মনে হয় যে ওকে মনে হয় যেতে আরেকবার নিষেধ করা উচিত না। Absolutely না, আবার যাও, আবার যাও, গিয়ে দেখো কিছু আছে নাকি। মানে হয়তো গুন্ডা পান্ডা থাকে না, ওরে গুন্ডা পান্ডা না থাকলে একটু এক্সপিরিয়েন্স করো, অসুবিধা কি। যদি আমার ইচ্ছা আছে ওই বাড়ির ভিতরে ঢোকার, এবং আমি আমার ওই যে ফ্রেন্ডটা আমাকে বলছে, ওই ফ্রেন্ডটার কিছু মাজারে পরিচিত, খুব ভালো
পরিচিত লোক আছে, আমি ওকে বলছি যে তুই কিন্তু কোনোভাবে ব্যবস্থা করে দেবে বাসাটা ঢোকার জন্য, আমি জাস্ট দেখতে চাই যে ভিতরে কি। অনেকে বলে যে গ্লাস ভাঙে থাকলে, অনেকে এবার বলে যে সাউন্ড পাওয়া যায়, অনেকে বলে যে অনেক কিছু ফিল করা যায়। আমি বললাম যে আমি তো এরকম কিছু বাইরে থেকে ফিল করলাম, আমি একটু ভিতরে ঢুকে দেখতে চাই যে আসলে বিষয়টা কি। বলছে দেখ আমি আমার জন্ম থেকে ওই বাড়িটাকে আমি বন্ধ দেখতেছি এবং আমি ওই বাড়িটা সম্বন্ধে অনেক কথাই শুনছি, আমি নিজেও এগুলো এক্সপিরিয়েন্স করিনি, তো আমি তো এটা বলতে পারি না যে। কোনো অসুবিধা নেই, আমি শুভম ভাই আসতেছে নেক্সট উইক, সো তোমার নাম্বার আমি নিয়ে নিবো। এবং আমার মনে হয় যে একসাথে অনেক কিছু হবে। আচ্ছা, আমরা প্রত্যেক দিনই বলি যে অনেকগুলো SMS থেকে যায় আমাদের। তো গত সপ্তাহের কিছু SMS পড়ে ফেলি আমরা। নেহা আমাদেরকে বরিশাল থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন তার বাসার পেছনে একটা মাঠ আছে যেখানে অনেকে রাতে একটা মহিলাকে হেঁটে যেতে দেখে এবং এই মহিলাকে যারা দেখে তারাই বিপদে পড়ে। মানে যারা দেখে তারা বিপদে পড়ে। তার বাসার পেছনে একটা মহিলা এরকম মাঠে হেঁটে যায় এবং সেই মহিলাকে দেখলে বিপদ হয়। এটা বরিশালে। আচ্ছা, এটা তো একটা মানে এটা বেশ কমন ফেনোমেনা কিন্তু। হ্যাঁ, সেটাই। আমরা এই জিনিসটা অনেকের সাথে ঢাকায় যেমন আমাদের এয়ারপোর্ট রোডে যে জিহান ছিল, ওদিন একজন আসছিলেন, বলছিল যে একটা সাদা শাড়ি পরা মহিলা গাড়ির সামনে। হ্যাঁ, সেটাই। আমার কাছে আরো কিছু SMS আছে, যেমন রিজওয়ান আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন তিনি এক রাতে তার বাবার সাথে ঘুমিয়েছিলেন এবং হঠাৎ করে তার বাবা এবং তিনি দুজনে একসাথে খুব সুন্দর একটা গন্ধ পেয়েছিলেন। গন্ধ পাওয়ার পরে তিনি বললেন যে তার বাবাকে বললেন যে বাবা আমি একটা গন্ধ পাচ্ছি। তার বাবাও সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ আমিও পাচ্ছি, এবং দুজনে একসাথে একটা গন্ধ পেয়েছিল। তারা জানে না যে ওটা কিসের গন্ধ ছিল, বাট তারা পেয়েছে, সেটা আমাদের সাথে শেয়ার করেছে। আমাদের SMS করেছেন অয়ন, এবং অয়ন বলেছেন যে একবার তিনি গ্রামে যাওয়ার পথে এমন একজন মানুষকে দেখেছিলেন যে মানুষটা তিনি জানেন ভালোভাবে যে মারা গিয়েছেন। এরকম একজন পরিচিত মানুষ তিনি দেখতে পেয়েছেন যে হেঁটে যাচ্ছে, সামনাসামনি দেখতে পেয়েছেন এরকম। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। এবং খালেদ লিখেছেন যে প্রতি রাতে তিনি বলছেন যে তার বিছানা নড়ে এবং মাঝে মাঝে এরকম হয় যে কে যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এটা মনে হয় যে মাথায় হাত বুলিয়ে দেয়, এবং তিনি এখনো জানেন না যে কেন এটা হয়, এবং কিন্তু কোনোদিন তার কোনো ক্ষতি হয়নি। ডেফিনেটলি ওখানে কোনো জিন আছে, আমার কাছে তাই মনে হয়। এবং আপনি একটু চেক করে দেখবেন, মানে এটা থাকার সম্ভাবনা একদম 100%। তো একটু দেখবেন যে কি অবস্থা, কেন এরকম হচ্ছে, একটু খোঁজ খবর নেওয়া উচিত আমার মনে হয়। আর যারা আমাদের সাথে শেয়ার করতে চান আপনাদের অনুভূতির কথা, তারা আমাদেরকে SMS করতে পারেন। বুঝতেই পারছেন যে আমরা একে একে সবার SMS পড়তে চাই, আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। SHOUT শাউট লিখবেন। আর এখন পর্যন্ত আমরা যাদের SMS পেয়েছি তারা হচ্ছে সিদ্ধেশ্বরী থেকে জুবাইর, রেজাউনুর রহমান রাজশাহী থেকে, তারপরে মোহাম্মদ মাহবুব আলম আমাদেরকে SMS করেছেন এবং তিনি লিখেছেন। আচ্ছা, তারপরে এছাড়াও SMS করেছেন সামি, SMS করেছেন আমাদেরকে সাইম সহ আরো অনেকে, থান্ডার বয় SMS করেছেন সহ আরো অনেকে। তো সবাইকে থ্যাঙ্কস SMS করার জন্য। আপনারা যারা এখনো শেয়ার করতে চাচ্ছেন আপনাদের ঘটনাগুলো, তারা SMS করুন এবং যে কোনো মুহূর্তে আপনার সেল ফোনে আমাদের কল চলে যাবে। আমরা কি আরেকটা গল্প শুনে রাসেল, ওই যিনি বলেছেন যে কি বিছানা নড়ে আর মাথায় হাত বুলিয়ে দেয়, এটা কিন্তু মানে আমার নিজের 2-3জন ফ্রেন্ড আছে যাদের এই এক্সপিরিয়েন্স হয়েছে। কি ধরনের ব্যাপার হয়? আমার মা চাচিদের এরকম নিশ্চয়ই প্রচুর গল্প আছে, আমি ঠিক ক্লিয়ারলি জানি না, বাট আমার ফ্রেন্ডদের যেটা হয়েছে, আই থিঙ্ক তোর ফ্যামিলিতে এগুলো আছে, জিব্রানের ফ্যামিলিতে এগুলো হয়। সো ইটস ডেফিনেটলি এ কেস অফ জিন বিং দেয়ার। And it could be যে ওই পার্টিকুলার স্পটে জিন আগে থেকে ছিল এবং উনি ওখানে যাওয়ার পর থেকে সে ডিস্টার্ব ফিল করছে, অথবা আমার ওকে ভালো লাগছে, দুটা যে কোনো একটা হতে পারে। আমি এখানে একটা জিনিস বলতে চাই, হতে পারে ওনার সাথে ওখানে আসছে। আচ্ছা, আমরা আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 88355744, এই নাম্বার থেকে আমরা ফোন করি এবং ফোন করে সবাইকে কন্ট্যাক্ট করি যে আচ্ছা ভাই কি অবস্থা, আপনি এরকম SMS শেয়ার করেছিলেন। তাদের মধ্যে আমরা অনেকগুলো কেস পেয়েছি এরকম যে তারা বলছে যে আমরা এটা শেয়ার করতে চাই না আপনাদের সাথে, বাট এরকম ঘটনা আছে। কারণ এটাতে যদি আবার অন্য কোনো সমস্যা হয়, লাইক মানে আরো যদি সমস্যাটা বেড়ে যায়, আচ্ছা এইটা একটা প্রবলেম। অনেকে আমরা দেখেছি যে হয়তো বোঝেননি বা রিং হওয়ার পরে অনেকে তোলেননি, নাহলে হয়তো আরো অনেকের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারতাম। মানে অবশ্যই হ্যাঁ, দিস ইজ দ্য সেম রিজন ওয়াই আমরা আমাদের ভৌতিক শোতে কারো নাম লোকেশন কিছু বলছি না, কোনো কিছু বলছি না। ওনারাও চায় না যে এটা আসলে সবাই জেনে যাক। তো আমার কাছে সেটাই মনে হয় যে আপনারা দেখবেন যে 9888355744 এই নাম্বার থেকে ফোন আসলে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এছাড়া আমাদেরকে প্রতীক্ষা SMS করেছেন। প্রতীক্ষা SMS করে বলেছেন এটা আজব কিছু না, তবে তার রুমে ঢুকলে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে তার রুমে যেই ঢোকে না কেন যে কোনো মোবাইলের নেট চলে যায়।
নেটওয়ার্ক থাকে না, যে কোনো মোবাইলের নেটওয়ার্ক থাকে না। অ্যান্ড যেটা হয়, ওই রুমে গেলে কেউ 10 মিনিটের মধ্যে যে যাবে সে 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে। মানে হয়তো ঘুম আসে বা মানে ঘুমিয়ে যে পড়তেই হবে সেরকম কোনো হয়তো ব্যাপার নাই, যেটা উনি লিখেছেন যে 10 মিনিটের বেশি কেউ জেগে থাকতে পারে না, ঘুম পায়, রুমের মধ্যে প্রচন্ড ঘুম পায় এবং কোন ধরনের কোনো মোবাইলের নেটওয়ার্ক। এটা কি ওনার নিজের রুম নাকি বাসার একটা ঘর? এটা ওনার বাসার, উনি বলছেন যে একটা, হ্যাঁ তার রুম, আমার রুম। এটা তো মানে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। অনেক ইন্টারেস্টিং। এটা দুটো কারণ হতে পারে, একটা তো সুপার ন্যাচারাল এক্সপ্রেশন থাকতেই পারে, ন্যাচারাল এক্সপ্রেশন থাকতে পারে অনেক জায়গায় ডিউ টু সারাউন্ডিং বিল্ডিংস বা ওই যে জায়গাটা বাসাটা আছে ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বেশি বা কম হয়। আচ্ছা, যেমন আমার রুমেও অ্যাকচুয়ালি নেটওয়ার্ক পাওয়া যায় না, বাট দ্যাটস বিকজ আমরা একটা বিশাল বিল্ডিং এর 20 তলা এবং আমাদের চারপাশে অনেকগুলো বিল্ডিং, বাট আমার রুমে ঢুকলে কেউ ঘুমিয়ে যায়। সেটাই ওই কম্বিনেশনটা একটা ব্যাপার। হ্যাঁ সেটাই খুবই অদ্ভুত একটা ব্যাপার। আর আরেকজন আমাকে এসএমএস করেছেন। আচ্ছা, যেটা আমরা বলছিলাম ওই যে বিছানা নড়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে খালেদ আমাদের এসএমএস করেছেন। আরেকজন এসএমএস করেছেন আমাদেরকে নিহারিকা, ধানমন্ডি থেকে, এবং নিহারিকা লিখেছেন যে আমার দেখা 98% ড্রিমস সত্যি হয়ে যাচ্ছে। ইভেন তার সে একবার এক্সামের কোয়েশ্চেন পেপার সেটা কমন পেয়েছেন। ব্রিলিয়েন্ট গিফট একদম। আসলে মানে ড্রিম যদি এরকম ভাবে হেল্প করে, চাই সেটাই, আমরাও চাই, আমরা এরকম চাই। আমি শেয়ার করতাম, তাই আমরা তো সেটা শুনবোই। তবে তার আগে বলি যে শাকিব ভাই, একটা ঘটনা যে এটা সবচাইতে মনে হয় যারা ওই যে মানে শেয়ারের বিজনেস যারা করেন, তারা যদি জানতে পারতেন যে কোন শেয়ারটা কিনলে লাভ হবে, রাতারাতি সে মিলে একদম মানে রাতারাতি সবকিছু হয়ে যেত। এনিওয়েজ, আমরা কি আমি কেন নট দ্যাট হ্যাপেন, মানে আমি তুমি সেটাই, আমরা আমার এজেন্ট হয়ে আমি আসলে মানে আমি ওনাকে বলেছিলাম যে এটা না আসলে উনি চাইলে পারেন না। আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আচ্ছা বলেন তো সামনে কিছু ঘটছে এরকম কিছুটা বলেন। তো এটা আসলে ওভাবে হয় না। আচ্ছা, কন্ট্রোলে? হ্যাঁ, কন্ট্রোলে নাই, হঠাৎ করে হয়ে যায়। যেমন সে তার পরশুদিন হয়তো দেখেছে যে একটা কালকে বিকেলে অমুকের সাথে দেখা হবে, আচ্ছা কোনো কারণই নেই, কিন্তু হঠাৎ করে দেখা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এরকম একটা ব্যাপার হয়ে যায়, কোনো কিছু ঘটে এরকম, এবং তাদের বাসাতেও এরকম ধরনের কিছু ঘটনা আছে, আগের কিছু ঘটনা আছে, এবং আমার মনে হয় যে পরবর্তীতে আমরা ইচ্ছা করে তাকে নিয়েও আসতে পারি আমাদের সাথে। আমরা কি গল্পে যাব বা ঘটনায় যাব কোনো নতুন, নাকি গান শুনবো এখন? কোনটা ব্রেক নেই, কারণ 9 তলা উঠে জানবো। আমরা একটা ছোট ব্রেক নিচ্ছি, আর আপনার সাথেই থাকুন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এসএমএস করতে হবে। এসএমএস করার জন্য যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর এই মুহূর্তে যে গানটা প্লে করব সেই গানটার নাম হচ্ছে ফর সেকেন্ড। আচ্ছা, ওকে, সো ফর সেকেন্ড প্লে করছি বাই ড্রিম থিয়েটার। স্টে টিউন এন্ড আমরা ফিরে আসছি একটু পরে। ঘরে বাইরে কাজের ফাঁকে শুনছি সবাই রেডিও ফুল, সবে সব সময় রেডিও ফুল। কাজের ফাঁকে শুনছি সবাই রেডিও ফুল, সবে সব সময় রেডিও ফুল। ফিরে আসলাম আরো একবার, সাথে নিয়ে ভূত এফএম। আর ঘড়িতে সময় 12:38। বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, চমৎকার একটা ওয়েদার এই ধরনের ঘটনা শেয়ার করার জন্য। সো মোবাইলটি হাতে নিন এবং সেখানে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এবং ভূত এফএম নিয়ে আপনার সাথে আছি আরো অনেক রাত পর্যন্ত। সো যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ আমরাও ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব। আর আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই আমাদের এসএমএস দিয়ে শেয়ার করছেন তাদের অনুভূতি। যেমন আমাকে অনেকে নাম লিখছেন না, তবে এসএমএসটা এসছে জয়পুরহাট থেকে। সেখানে একটা জঙ্গল আছে এবং সেই জঙ্গলে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন মানুষের রূপ নিয়ে কেউ বা কিছু
তাদের পথ আটকায় এবং সামনে চলে আসে, এবং সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে সাধারণত কেউ যেতে চায় না। এরকম ঘটনা ঘটেই থাকে। আমি এটা খুব একটা হয়তো কমন একটা ঘটনা, কিন্তু এটা আপনি যদি এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের একটু জানান, তাহলে আমরা আপনার সাথে কথা বলতে পারি। আজমাইন আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন 2-3 দিন আগে কম্পিউটারে তিনি একটা নাটক দেখছিলেন, এবং সেই নাটকটা দেখার সময় তিনি একটা ক্যারেক্টার দেখলেন, যে ক্যারেক্টারটা দোকানদারের একটা রোল প্লে করছিল, এবং সেইখানে তিনি সেই দোকানদারের রোলে যে ব্যক্তিটিকে দেখতে পেলেন সে গত 8 বছর আগে মারা গেছে। প্রশ্ন হচ্ছে যে নাটকটিকে 8 বছর আগে তৈরি করা নাকি এখনকার? যদি সেটা হয় তাহলে তো ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। আর যদি 8 বছর আগের মানে 8 বছর আগে না হয়ে থাকে তাহলে ব্যাপারটা তো খুবই নর্মাল। যাই হোক, আমাদের SMS করেছে, আমি নামগুলো অন্তত পড়ি। সজীব SMS করেছেন, SMS করেছেন তুফান, SMS করেছেন আমাদেরকে অগ্নিক, লিঙ্কন, পপি, হাসান, শামীম আজিমপুর থেকে। এছাড়াও SMS করেছেন নাহিয়ান, আরো SMS করেছেন আমাদের বাঁধন, এছাড়াও লিয়া SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আসাদ, জোনায়েদ, নওরিন, তারপরে রয়, রাজন, এছাড়াও আমাদের SMS করেছেন অপূর্ব, সঞ্জিত এবং সৈকত সহ আরো অনেক 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 অনেকজন। এবং আমরা জাস্ট মানে সেই জন্য আপনাদেরকে থ্যাঙ্কস জানাবো, এবং আমরা ডেফিনেটলি ট্রাই করছি নেক্সট যে আমরা যে এখন যে একটা ব্রেকে যাবো একটু পরে এই গল্পগুলো শোনার পরে, তারপরে আপনাদের SMS গুলো ডেফিনেটলি আমরা পড়বো এবং কিছু ফোন কল আমরা নেব। আমাদের মধ্যে তো সবাই এখন আছি আমরা একটা গল্প, এখন আমরা একটা ঘটনা যদি সাকিব ভাইয়ের কাছে শুনি তাহলে কেমন হয়? আচ্ছা, গেস্টটা তাহলে গেস্টদের মধ্যে আরেকজন আছে, তার কাছে একটা গল্প শুনতে পারি না? ওকে, আচ্ছা, আমার আগে নামটা অনেকে হয়তো মনে নাই বা এরকম কিছু। আমার নাম জাফির। ওকে, আচ্ছা, আমি গল্পটা আগে কিছু কথা বলে দিতে চাই। মানে ব্যাপারটা হচ্ছে এই গল্পটা একটা গ্র্যাজুয়াল স্টোরি, মানে নট অনলি সিঙ্গল স্টোরি। মানে এটার মানে পুরোপুরি ফার্স্টে শুনলে হয়তো বা কিছুটা মনে হতে পারে, বাট এটা চলে আসছে। অ্যান্ড ইটস আ স্টোরি অফ 130 ইয়ার্স। 130 ইয়ার্স আগে একটা স্টোরি, এবং এটা মানে এখনো সেটা রেস্ট চলছে। প্রথমে আমি একদম চলে যাই 130 ইয়ার্স আগের কথা। 130 ইয়ার্স আগে আমি মেনলি আমি একদম ছোটবেলায়, এবং তারপর থেকে আমি থাকতাম হচ্ছে গিয়ে পুরান ঢাকায়। এটা হচ্ছে আপনার চকবাজার এলাকার ওখানে, মানে অনেক ওখানে কিছু পুরান ঢাকার ব্যবসায়ীরা থাকতেন, অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন। এখন আমার নানার দাদা তিনি ছিলেন হচ্ছে গিয়ে আপনার কদম ব্যাপারী বলে তাকে। তিনি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন, ইভেন ইন্ডিয়ার পাটনা এবং বিভিন্ন জায়গা থেকে তার কাছে গুডস আসতো বিভিন্ন রকম। তিনি সেখানে বেশ মানে প্রভাবশালী একজন ব্যবসায়ী ছিলেন মার্কেটের। এখন সেই নানার দাদা আপনার একটা হিন্দু বাড়ি থেকে, একটা হিন্দু বাড়ি ছিল সেখানে। সেই হিন্দু বাড়িটা আপনার ওই বাস্তুশাস্ত্র যেরকম থাকে আর কি ওরকম মেনে বানানো পুরোপুরি, বাট সামহাও কোনো একটা ডিজাস্টার্স কারণে বা কিছু কারণে এটা বিক্রি করে দিতে হয় সেই বাড়িটা। এবং তখন আমার নানার দাদা, দ্যাট মিনস আমার গ্রেট 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 গ্র্যান্ডফাদার, তিনি বাড়িটা কিনে নেন। কিনে নেওয়ার পর তিনি সেখানে একটি দোতলা বাড়ি করেন, সেটা ভেঙে ফেলেন, পুরোনো হিন্দুদের বাড়িটা ভেঙে ফেলেন এবং একটি দোতলা বাড়ি করেন। এবং সেই দোতলা বাড়িটা পুরোপুরি অনেকটা মুসলিম স্টাইলে হয়, বিকজ 130 ইয়ার্স ব্যাক। পুরোপুরি মানে বেশ ভালো একটা বাড়ি। আপনার বাড়িটা গেলে দেখতে পারবেন বেশ মানে আপনার অনেক পিলার গুলো খুব হেভি করে বানানো, আপনার অনেকটা একটা উঠানের মতো জায়গা, কিছু জায়গা বাসা, আবার মাঝখানে একটা বড় উঠান। অনেক সময় দেখা যায় বিভিন্ন মুভিতে যেরকম দেখা যায় একটা সেরকম একটা বাড়ি, মানে অলমোস্ট একটা চারপাশে একটা দুর্গের মতো ঘেরা, বেশ বড় জায়গা নিয়ে করা বাসাটা। ওটা আমার ফ্রেন্ডরা গিয়েছে আর কি, তারা ই করতে পারবে। এখন চারপাশে বেশ ঘেরা এবং এন্ট্রান্স খুব মানে খুবই স্ট্রংলি প্রোটেক্টেড বাসাটা। একটা মাত্র এন্ট্রান্স এন্ড একটাই মাত্র এক্সিট, খুব স্ট্রংলি প্রোটেক্টেড। এই যে প্রোটেকশনের ব্যাপারটা, এটার কোনো রিজন আছে? রিজনটা আসলে একজন ব্যবসায়ী মানুষ তো তার টাকা পয়সার সেফটি, এটা হচ্ছে মেইন পারপাস এরকম প্রোটেকশনের। এখন যে ব্যাপারটা হচ্ছে তার বাসার চারপাশে, আমাদের বাসার চারপাশে এরকম দেয়াল তোলা ছিল যাতে কোনো চোর আসতে না পারে, তার উপর কাচেরই দেওয়া থাকতো। আসলে এই ব্যাপারগুলো বলার মেইন কারণটা হচ্ছে আমার স্টোরির একটা গ্র্যাজুয়াল একটা পার্ট এরকম আসবে যে তখন আমরা এই ব্যাপারটা ইউজ করতে পারবো। মানে মেইনলি যেটা হয়েছিল, কাহিনীতে আমি চলে যাই এখন, আমার কাহিনীটা এখানে শুরু হচ্ছে। প্রথমে যখন নাকি বাসায় দাদা আমার নানার দাদা উঠলেন, তখন সব নর্মাল, এভরিথিং ওয়াজ নর্মাল, কোনো সমস্যা নেই। কিন্তু কিছুদিনের মাথায় আমার নানার দাদি যিনি, মানে আমার গ্রেট 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 গ্র্যান্ডমাদার যিনি, তাকে শি ওয়াজ পজেসড।
জিন। ওকে। একটা জিন দ্বারা তিনি পজেসড হয়ে যান। এখন সেই পজেশনের মাত্রাটা এরকম ছিল, মানে অনেকে বলে না একদম পজেসড হয়ে গেলে মানে গ্র্যাজুয়ালি পজেসডই থাকে, সবসময় পজেস থাকে, বাট সেটা এরকম না। হয়তো ভালো জিন বলবো না কি বলবো আসলে এটা এখন জাজমেন্ট করার আমার নেই, কিন্তু যেটা কথা যে জিনটা সবসময় পজেস করতো না, সার্টেন টাইম পজেস্ট করে রাখতো। সাপোজ এরকম যে 1 সপ্তাহ পর বা 15 দিন পর হঠাৎ তার মধ্যে আসতো। মানে সাপোজ আমরা এখন এটাকে এভাবেও করতে পারি যে লাইক সিজোফ্রেনিক টাইপের, মানে একটু অন্যরকম মানে ব্যবহার করা। জিনিসটা ঠিক ওরকম না আর কি, 15 দিন পর হঠাৎ একদিন একটু অন্যরকম ব্যবহার করতেন। এখন তারপরে যেটা হয় সেটা হয়ে যদি থেমে যেত তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে অনেক রকম ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু মেইনলি সমস্যাটা হয় এখানে, তিনি যখন প্রথমবার মতো এরকম হন তারপরে 2 দিনের মাথায় তিনি হঠাৎ করে, মানে আমি আগেই বলেছি একটু আগে যে আমাদের বাড়ির চারপাশে খুবই মানে একটা প্রোটেকশনের ব্যাপার দেখা যায়। তো একটা মাত্র এন্ট্রান্স, একটা মাত্র এক্সিট, যাওয়ার কোথাও জায়গা নেই। কিন্তু আমার নানার দাদি হঠাৎ করে বাসায় ছিলেন, সবাই ছিল বাসায়, তিনি নেই, পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড। ডিসঅ্যাপিয়ার্ড হওয়ার পর তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কোথাও পাওয়া যায় না। ইভেন সেটা একটা বিজি এরিয়া, কারণ তখন ঢাকার মেইন প্রাণকেন্দ্র ছিল ওই জায়গাটাতে। এখন যেমন ধানমন্ডি যেরকম বিজি, ওখানে তখন খুব বিজি ছিল পুরান ঢাকাটা। সো এভরিবডি নিউ হার, সবাই তাকে চিনত। সো তিনি যদি বের হতেন বাসা থেকে, ডেফিনেটলি কেউ দেখতো, বাড়ির মানুষ আছে তারা দেখতো, কেউ দেখেনি, তিনি রুমে ছিলেন। হঠাৎ করে তিনি পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড এবং তিনি সেই অবস্থায় পজেস ছিলেন। আচ্ছা। দেন কি হয়, আপনার 4-5 দিন অনেক খোঁজাখুঁজি করা হয়, বাট তাকে পাওয়া যায় না, একদম পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। এন্ড আরো বড় ব্যাপার হচ্ছে কি, সেই সময়টা তো অনেক মানে মেয়েরা অনেক মানে অনেকটা পর্দার মধ্যে থাকতেন। তো তখন মানে একটা ঘরের বাইরে একজন মহিলাকে দেখলে ডেফিনেটলি যে কারোই সন্দেহ হওয়ার কথা, বাট তাকে কেউ দেখতেই পায়নি। সো ডেফিনেটলি এটা খবর হওয়ার কথা, বাট তাকে দেখা যায়নি, পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড। 5 দিনের মাথায় হঠাৎ করে কেউ দেখেনি হাউ শি এন্টার্ড, তিনি হঠাৎ করে তার ঘরের মধ্যে দেখা গেছে তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে পুরোপুরি, এবং তার আঁচলের মধ্যে এরকম করা অবস্থায় মাটি, এবং সেই মাটি আশেপাশে সেই পুরান ঢাকা এলাকায় কোথাও পাওয়া সম্ভব না। যে মাটি তিনি সঙ্গে নিয়েছিলেন, তিনি সঙ্গে নিয়েছিলেন, এবং মাটির সাথে আপনার ছিল হচ্ছে গিয়ে পাতার মতো কিছু জিনিসপত্র। এখন সেগুলো নিয়ে কি করেন, তিনি তখনও পজেসড এবং তার কথাবার্তা অসংলগ্ন। তিনি তখন কি করেছেন, আপনার ঘরের মাঝামাঝি জায়গায় এসে মাটিতে বসে মাটিগুলো ছড়িয়ে দিলেন ঘরের মাঝখানে। আচ্ছা। তিনি তখন বললেন যে তোদের জন্য আমি ধন সম্পদ সোনাদানা নিয়ে আসছি। মাটিগুলো দেখিয়ে। আচ্ছা। মানে তার কাছে মনে হচ্ছে সেটা ধন সম্পদ সোনাদানা। ওকে। তিনি এটা বললেন। এটা বলার পর ডেফিনেটলি সবাই খুবই হলো, মানে কি জিনিসটা, ডেফিনেটলি একটা ভয়াবহ ব্যাপার। বাট মাটিগুলো কখনো সংরক্ষণ করা হয়েছিল, মানে ফর সাম রিলিজিয়াস পারপাস অর সামথিং, আই ডোন্ট নো, মানে সাম হয়তো সংরক্ষণ করা হয়েছিল। এখন এই জিনিসটাকে আসলে দেখা হয় কি, আপনার যখন ধন সম্পদের কথা বলে তখন এটাকে ভালো চোখেই দেখে, কারণ অনেকে বলে যে ভালো জিন আপনার ধন সম্পদ বাড়াতে সাহায্য করে, এরকম ব্যাপার আছে। এখন সেই সব কারণেই কিনা আর কি আমি জানি না, বাট তারপর থেকে আমার নানার দাদার একটা ইকোনমিক ফ্লারিশ হতে থাকে, এবং সেই ইকোনমিক ফ্লারিশের এমন হয়েছিল, আমি আপনাকে বলেছিলাম যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে তার কাছে গুডস আসা শুরু হয়, তার সাথে আপনার লিয়াজোর ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে গুডস এসে এখানে বাংলার মার্কেটে ছড়ায় পড়ে। এখন সেই ব্যাপারটাও তারপর থেকে স্টার্ট হওয়া শুরু করে, এবং এভাবে আপনার ইকোনমিক একটা ফ্লারিশমেন্ট শুরু হয়। সো ধারণা করা হয় যে সেই যে বলেছিলেন সোনা দানা এভাবে নিয়ে আসা, তিনি এভাবে একটা মানে প্রতীকী অর্থে তিনি সেভাবে মাটি এনেছিলেন যদিও, কিন্তু ঠিকই আপনার একটা সৌভাগ্য বয়ে আনতে শুরু করে। তাই তা নিয়ে তেমন কোনো মাথা ঘামানোর প্রয়োজন পড়েনি, কারণ আপনার তারপরের দিনে আবার একদম নর্মাল, তিনি একদম নর্মাল, কমপ্লিটলি ব্যাক ইন ফ্যামিলি লাইফ। বাট সমস্যা ছিল আরেকটা, যে তিনি খাওয়া দাওয়া করতেন খুব কম। আচ্ছা। আর নর্মালি খাওয়া দাওয়া যেরকম করে মানুষ সেরকম না, অনেক একটু কম, মানে আপনার বলতে পারেন যে 2-3 দিনে একবার খান এরকম, মানে খুবই, বাট তার কোনো খাওয়ার প্রয়োজন পড়ে না। এটা কেন এটা কেউ মানে করতে পারেনি, এটা আসলে আমি বলি, এটা আমি তো নিজে বলতেছি, মানে এমন ভাবে বলছি যে আমার নিজের শোনা, আসলে পুরোপুরি নিজের শোনা আর কি। আমার মা শুনেছেন আমার মায়ের একদম মায়ের বাবার কাছ থেকে, তা তিনি শুনেছেন তার বাবার কাছ থেকে, এরকম একটা চলে আসে আর কি আমাদের সাথে। এখন দেন যেটা হয় সেটা হচ্ছে কি, আপনার এরকম আপনার 1 মাস পর তিনি হঠাৎ